আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পটলের দোলমা বানাবো, তাই পটলগুলোকে আগে ছিলে ধুয়ে একটা বড় বলে নিয়ে নিলাম। আর আস্তে আস্তে চামচের সেই গুঁড়াটা দিয়ে এটার ভিতরে যে নাড়ি ফুরুগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে বের করে নিচ্ছি। কারণ এটার নাড়ি ভুঁড়িগুলো বের করলে হবে কি, ভেতরটা খালি হয়ে যাবে, আর সেখানে আমি মাংসের পুর ভরে দেবো। তো মাংসের পুর ভরার জন্য অবশ্যই তার পেটটা খালি থাকতে হবে। এরকম করে চামচের গোড়া দিয়ে আস্তে আস্তে করে কিন্তু আপনারা সমস্ত পটলের পেটটা খালি করে ফেলবেন। পেট খালি করে তারপর ওটার ভিতর খাবার ঢোকাতে হবে। আমরা যেমন পেট ভরা থাকলে খাবার খেতে পারি না, সেরকম পটলের ভিতরে কিছু থাকলে পটলের পুর ঢোকানো যাবে না। তাই আমাদের অবশ্যই পুরগুলোকে ঢোকানোর জন্য পেটটাকে খালি করতে হবে। দেখেন, একটা পটলের বিচি বের করতে যেয়ে যদি আমি এত সময় কাটাই, তাহলে কতক্ষণে আমার রান্না শেষ হবে? এটা একটা বিশাল প্যারার বিষয়। যাই হোক, আমি আস্তে আস্তে আসলে আপনাদেরকে এটা দেখাচ্ছিলাম যে এইভাবে আস্তে আস্তে করে সব নাড়ি ভুড়িগুলোকে বের করতে হবে। তারপর চিন্তা করলাম এত আস্তে আস্তে করলে চলবে না, হাতটা চালিয়ে দিই। তাড়াহুড়া করে হাতটাকে চালিয়ে দিলাম এবং সব কটা পটলের ভিতর থেকে নাড়ি ভুড়িগুলোকে আস্তে আস্তে বের করে নিয়ে আসছি। তা বিশাল একটা ভিডিও হয়ে যাচ্ছে, কারণ এত বিশাল ভিডিও বানাতে গেলে আসলেই সমস্যা হয়ে যায়। দেখেন, সব কয়টা পটলের নাড়ি ভুড়ি বের করে এটাকে একটা বাবুই পাখির বাসা বানিয়ে ফেলেছি। এরকম সুন্দর সুন্দর বাবুই পাখির বাসা দেখতে আসলে খুব ভালোই লাগে। অনেকটা হচ্ছে গুহা কিংবা কি বলা যায় ওইটাকে, একটা অন্যরকম একটা ভালো ভালো লাগা কাজ করছিল। আমি সেজন্য ভিডিওটা একটু করছিলাম যে দেখো, ভিতরের দিকে গর্ত করা, কেমন জানি গুহা গুহা টাইপ, এবং বাবুই পাখির বাসার কথাই আমার বেশি মনে পড়ছিল। তাই এই বাবুই পাখির বাসাগুলোকে ভরতে হলে অবশ্যই কিছু করতে হবে। আর আমার আগে থেকেই গরুর মাংস পুর করে রাখা হয়েছে, সেই গরুর মাংসের ঝুরা দিব, আর কিছুটা দিব হচ্ছে এর পেট থেকে বেরিয়ে আসা এগুলো বিচি এবং নাড়ি ভুঁড়িগুলোকে দিয়ে আমি পটলের পেটটা ভরে দেব। তো এইভাবে আর একটু ময়দা কাই করে রেখেছি, ময়দাটা মুখে লাগিয়ে দিলে তাহলে আর ভিতর থেকে কিছু বের হয়ে আসার সম্ভাবনা থাকে না। তো এরকম করে আস্তে আস্তে আমি সমস্ত মাংসের পুরগুলোকে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং সুন্দর করে এর পটলের যে বিচিগুলো আছে সেগুলো মিলিয়ে মিলিয়ে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি পটলের বিচি ফেলি না, পটলের বিচিও আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়ির অন্য সদস্যরা সেই বিচিগুলো পছন্দ করে না। তো যাই হোক, আমি যেহেতু পছন্দ করি, আমি বিচিগুলো রেখে দিয়েছি, আমি নিজে খাবো এই চিন্তা করে। পটলের এই যে দোলমাটা, এটা কিন্তু আপনারা ইচ্ছে করলে তেলে ভেজে এমনিতেও ভাতের সাথে খেতে পারেন, আর না হয় এটাকে তরকারি যেটাকে একটু মশলা ভুনা করে ওইটার মধ্যেও দেওয়া যায়। এই যেটা আমি আজকে করেছি, মশলা ভুনা করে দিয়েছি। তো এরকম ধৈর্য ধরে আসলে এই পটলের দোলমাটা দেখতে হবে যে আমি কি করে একটা একটা করে পটলের দোলমা পুর ভরে সেটার পেটটাকে ঢেকে দিলাম এক ময়দা দিয়ে। এটা দেখছেন, এবং আপনারাও এইভাবে বানানোর চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি হয় কি, অনেকগুলো যখন করতে যাবেন তখন একটু সময়ও লাগে আর একটু ভেজালও লাগে। তো চিন্তা করবেন না, যত মুশকিল তত আসান, কখনো হয়রান হবেন না। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন এগুলোকে ভাজার পালা। এই পটলগুলোকে আমি তেলের উপর আস্তে আস্তে করে ছেড়ে এগুলোকে ভেজে নিব। এগুলো যখন ভাজা হবে তখন কিন্তু এটাকে আবার আরেকটা কারুকলামে ছাড়তে হবে। তো আমি এভাবে সবগুলো পটল একসাথে দিয়ে দিয়েছিলাম বলে একটু ঝামেলা হয়েছে। আপনারা পারলে সবগুলো না দিয়ে অল্প অল্প করে দেবেন, তাহলে কিন্তু ভাজতে সুন্দর হবে, ভাজাটা সুন্দর হবে। আমি একসাথে দিয়ে একসাথে নাড়াচাড়া করতে যেয়ে আমার পেটের ভিতর থেকে কিছুটা নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছিলো, যা হচ্ছে পুর বেরিয়ে এসেছে। তো পুরগুলোকে বেরিয়ে আসাতে আমার একটু খারাপ লেগেছে যে না, আমার একটু ধৈর্য ধরে আসলে কাজ করা উচিত ছিল। আমি চিন্তা করেছি এতগুলো পটল ভাজতে গেলে অনেক সময় লাগবে, তাই একসাথেই দিয়ে দিই। একসাথে দিতে গেলে একটু মুশকিল হয়, যেটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। এই যে ময়দাগুলো, যেহেতু ময়দাগুলো কাঁচা ছিল, ওইটা একটু লেগে লেগে যাচ্ছিলো। তা আস্তে আস্তে করে আমার পটলগুলো সব ভেজে ফেলেছি। এখন আমি আরেকটা গামলায় তুলে নেব সব পটলগুলো। এভাবে করে চামচে দিয়ে দিয়ে পটলগুলো তুলছি। আর পটল তোলার পর যে তেলটা থাকবে সেই তেলের ভিতরেই কিন্তু আমি মশলাটা ভুনে নেব। তো মশলা ভুনার আগে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের সাথে অন্যান্য মশলাগুলোও দিতে হবে, কারণ এই মশলাটা একটু টেস্টি ভুনতে হবে।
অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, অতিরিক্ত মশলা দিলে কিন্তু আবার খেতে সমস্যা হয়। তা আপনারা অতিরিক্ত মশলা না দিয়ে এভাবে অল্প পেঁয়াজ এবং এই পেঁয়াজের মধ্যে কিছু হালকা করে অল্প অল্প করে সামান্য সামান্য মশলা দেবেন। তা আমি পেঁয়াজ ভুনতে যে এত লেট করে ফেলেছি এটা তো আসলে আগে খেয়াল করিনি, আর অনেক বড় ভিডিও হয়ে গেছে এই পেঁয়াজের মশলার ভুনাটাই। এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে সামান্য মশলা দিয়ে আগে ভেজে নেব, ভাজলে একটা অন্যরকম ঘ্রাণ আসে। তারপর ওটার ভিতর মশলাটা যখন পুরো ভুনা ভুনা হয়ে যাবে তারপর ওটার ভিতরে আমরা পটল দিয়ে দেবো। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমি হলুদের গুঁড়া কম ব্যবহার করেছি, জিরার গুঁড়া দিলাম, সামান্য ধনিয়ার গুঁড়া দিলাম। তো সামান্য সামান্য পরিমাণে দেবো, কারণ আমি এটাকে এত বেশি মশলা দেব না। তো মশলাটাকে একটু ভালো করে ভুনতে হবে, মশলা ভুনা হয়ে গেলে তারপর এটার ভিতর কিন্তু আমি পটলটা দিয়ে দেব। তো এখানে দেখছেন যে আস্তে আস্তে করে সব কিছু রেডি করে নিয়েছি, মশলা ভুনা প্রায় হয়ে গেছে। এখানে এখন কিন্তু পটল দিলে ভালো হয়, কারণ মশলা ভুনাটা দেখতেই বোঝা যাচ্ছে যে মশলা ভুনা হয়েছে। তো আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, কারণ এটাকে আরেকটু ভুনে তারপরে দিতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করে, মশলা যত ভুনবেন টেস্ট তত বাড়বে, মানে মশলার টেস্ট বাড়িয়ে হচ্ছে তার ভুনার মধ্যে। আমি ঢেকে দিয়েছি, যেহেতু আমি একটু পানি দিয়েছিলাম সেই ঝোলটা একটু বলক আসার জন্য। বলক আসার পর আমি আসলে পটলগুলো সব দিয়ে দিয়েছি। কিছু পটল থেকে আসলে তার ভিতরে যে পুরটা ছিল সেটা বেরিয়ে এসেছে। তো আমি তারপরেও চেষ্টা করলাম যে আমার মতো করে সেটাকে রান্না করতে। তো এইভাবে আমি সবগুলো পটল দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ঝোলটা যখন প্রায় শুকিয়ে শুকিয়ে আসবে তখন কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।